কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা সলভ করবো হচ্ছে রাজীব উত্তরা মডেল পদ্ধতি 2023 সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন, যেটা আর্থিক অবস্থা বিবরণী থেকে এসেছে। প্রথমে আমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছি যে ক নম্বর আমাদের বলছে যে নিট আধারযোগ্য দেনাদারের পরিমাণ। নিট আধারযোগ্য দেনাদারের পরিমাণ ক্ষেত্রে আমাদের প্রথমে দেনাদার থেকে যত অলিখিত বিক্রয় আছে যোগ করা লাগে। তারপর হচ্ছে আমাদের যত নতুন করিম বা নতুন করিম সঞ্চিতি যেগুলো আমাদের সমন্বয় দেওয়া থাকে ওগুলো বাদ দেওয়ার পরে আমরা পেতে পারি হচ্ছে নিট আধারযোগ্য দেনাদার। তো প্রথমে আমাদের দেনাদার নম্বর, দেনাদার আমাদের রেওয়া মিলে দেওয়া আছে কত? দেনাদার আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 1,50,000 টাকা। তো দেনাদার আমরা দেখি 1,50,000 টাকা। এই দেনাদার থেকে যত প্রকার নতুন করিন আছে বা নতুন করিন সম্পৃক্তি, নতুন করিন আমরা কই পাবো? রেওয়া মিলে। সমন্বয় সমন্বয় যদি আমরা দেখি উক্ত বছরের কুরিনের পরিমাণ 3 নম্বর সমন্বয় আছে আমাদের 6,000 টাকা। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের নতুন, এটা আমাদের নতুন করিন। নতুন করিন দেওয়া আছে আমাদের কত? 6,000। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 1,40,000 টাকা। এটা থেকে আমাদের বাদ দিতে হবে যদি কোনো নতুন কুরিন সম্পৃক্তি থাকে। আর যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সমন্বয়, তাহলে ওটা আমাদের যোগ করা লাগবে। যেহেতু অলিখিত বিক্রয় আমাদের সমন্বয় নাই, তাহলে নতুন করে সম্পত্তি যদি আমরা যোগ করি এবার, নতুন করে সত্যি আমাদের কত টাকা পড়ছে? যে অবশিষ্ট দেনাদারের উপর আমরা নতুন করে বাদ দেওয়ার পর আমাদের অবশিষ্ট দেনাদার হচ্ছে 1,40,000 টাকা। এই 1,40,000 টাকার উপর আমাদের 10% কুড়ি চন্দ্রের উপর। এবার যদি 10 যদি 1,40,000 উপর 10% করি তাহলে আমাদের বের হচ্ছে 14,400 টাকা। এই 14,400 টাকা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত হয়? 1,29,600 টাকা। এটা। তো এবার খ নম্বরে আমাকে বলছে বিষয় বিবরণী প্রস্তুত করো। বিষয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের ওই যে পরবর্তী স্টেপ যেগুলি আছে, যে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ, অনন্য আয় যোগ, অনন্য আয় বাদ দিয়ে আমাদের নিট মুনাফা বা নিট মুনাফা বা নিট ক্ষতি বের হয়ে যাবে। তো প্রথমে আমাদের কি করা লাগবে? মোট মুনাফা ধরে ম্যাথ করা লাগবে, এবং খ নম্বরে আমাদের মোট মুনাফা দেওয়া আছে কত? সেটা 1,58,000 টাকা পোস্টে যেটা অলরেডি দেওয়া আছে। তো মোট মুনাফা ধরে আমরা প্রথমে করবো, তারপর পরিচালন ব্যয় বাদ দেবো, অনন্য আয় যোগ করবো, অনন্য ব্যয় বাদ দেবো, তাহলে আমাদের বিষয় বিবরণীর কাজ শেষ। তো প্রথমে আমাদের হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা আমাদের কত দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী? 1,58,000 টাকা। এবং পরে আছে পরিচালন ব্যয়, এবং আমাদের রেওয়া মিলে প্রথমে কি দেওয়া আছে? বই পরিবহন। বই পরিবহন মানে কি? পরিবহন, বিক্রয় পরিবহন। যেহেতু বিক্রয় পরিবহন সেজন্য আমাদের কি এটা পরিচালন ব্যয় যাবে। কিন্তু যদি ক্রয় পরিবহন হতো তাহলে সেটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যেত। এরপর আছে আমাদের রেওয়া মিলে আছে ভাড়া খরচ 12,000 টাকা। প্রদত্ত বাট্টা, বাট্টা আমাদের দুইটা দেওয়া আছে। যদি আমরা রেওয়া মিলের দিকে তাকাই তাহলে বাট্টা আমাদের দুইটা দেওয়া আছে। এর মধ্যে ডেবিট পার্সেন্ট আছে প্রদত্ত বাট্টা, আর ক্রেডিট পার্সেন্ট হচ্ছে আমাদের প্রাপ্ত বাট্টা। যেহেতু ডেবিট পার্সেন্টটা প্রদত্ত বাট্টা, তার মানে 30,000 টাকা আছে আমাদের ডেবিট পাশে, দেখলাম। এবং ইজারা সম্পদের অবলোপন, আমাদের ইজারা সম্পদ কত দেওয়া আছে? ইজারা সম্পদ দেওয়া আছে 3 লাখ টাকা। রেওয়া মিলে আমাদের 3 লাখ টাকা দেওয়া আছে ইজারা সম্পদ। এটা দেওয়া আছে আমাদের 10 বছরের জন্য। তো যদি অবলোপন বের করতে যাই, যত বছর দেওয়া থাকবে তত বছর দিয়ে ভাগ। যেহেতু 10 বছর দেওয়া আছে 10 বছর দিয়ে ভাগ, তাহলে আমরা কত বের হয়? 30,000 টাকা। এটা হচ্ছে আমাদের ইজারা সম্পদের অবলোপন। এরপর আমাদের কুইনের ম্যাথ করা লাগবে। রেওয়া মিলে আমাদের একটা কুইন সঞ্চিতি দেওয়া আছে 7,000 টাকা। এটা হচ্ছে আমাদের পুরাতন কুইন সঞ্চিতি। আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আয় ব্যয় বিবরণীতে বা বিশদ বিবরণীতে কুইনের ম্যাথ করা লাগে। তো প্রথমে আমাদের এটা যেহেতু পুরাতন কুইন সঞ্চিতি, এটা সবার লাস্টে আমাদেরকে বাদ দেওয়া লাগবে। প্রথম হচ্ছে আমাদের নতুন কুইন কোনটা? রেওয়া মিলে সমন্বয়ে আমাদের নতুন কুইন দেওয়া আছে 6,000 টাকা। এটার সাথে যোগ করা লাগবে নতুন কুইন সঞ্চিতি। প্রথমে নতুন কুইন দেখলাম, নতুন কুইন সঞ্চিতি দেখলাম, যোগ করার পর আমাদের বের হয় 20,400। এই নতুন কুইন সঞ্চিতি আমরা ক নম্বর পাইছিলাম? যেটা ওইটাই। এবং ওটা থেকে যদি পুরাতন কুইন সঞ্চিতি বাদ দিই, যেটা আমাদের সমন্বয় আছে, এবং পুরাতন কুইন সঞ্চিতি যেটা রেওয়া মিলে দেওয়া থাকে, এটা সবসময় আমাদের সবার লাস্টে বাদ দেওয়া লাগে। তো যদি বাদ দিই আমরা তাহলে আমাদের বের হয় 13,400। এবং এই সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের বের হয় 1,05,400। মোট মুনাফা থেকে যদি এই পরিচালন ব্যয় পার্টটুকু বাদ দিই তাহলে আমাদের বের হয় পরিচালন মুনাফা 72,600। এরপরে স্টেপ হচ্ছে আমাদের অনন্য আয় যোগ করা এবং অনন্য ব্যয় বাদ দেওয়া। অনন্য আয় যদি দিকে তাকাই আমরা, তাহলে আমাদের একটা অনন্য আয় আছে, সেটা হচ্ছে আমাদের যে বাট্টা। বাট্টা আমাদের একটা ডেবিট পাশে ছিল, একটা ক্রেডিট পাশে ছিল। এবার আমাদের যে ক্রেডিট পাশে যে বাট্টা, এটা হচ্ছে আমাদের অনন্য আয়। তো সেটা কি আছে? আমাদের 22,000 টাকা আছে আর কি, এই আয়। তো প্রাপ্ত বাট্টা আমাদের একদম 22,000 টাকা। তো পরিচালন মুনাফা আর অনন্য আয় যোগ করার পর আমাদের বের হয় 94,600। আমাদের ম্যাথে আর কোনো অনন্য আয় নাই, তার মানে পরের স্টেপ কি? আমাদের অনন্য ব্যয়। তো অনন্য ব্যয়ের মধ্যে আমাদের প্রথমেই দেওয়া আছে আমাদের কি? ঋণের সুদ। আমাদের রেওয়া মিলে ঋণ দেওয়া আছে যে 6% বন্ধকি ঋণ, 31/7/2022 দেওয়া আছে আমার কত? 80,000 টাকা। আমাদের ঋণ কত দেওয়া আছে? 80,000 টাকা দেওয়া আছে। ঋণ দেওয়া আছে আমাদের 80,000 টাকা। এবং এটার উপর আমাদের কয় পার্সেন্ট? 6%। 6% যদি করি আমাদের এটা পুরো বছরে বের হবে, কিন্তু পুরো বছরের জন্য তো আমরা ঋণ নিই নাই।
আমরা ঋণটা নিছি হচ্ছে আমাদের মেয়াদ শেষ হচ্ছে 2022 সালের 31 ডিসেম্বর। কিন্তু আমরা ঋণ নিছিলাম কত সালে? ই মাসে। জুলাই লাস্টে, তার মানে আগস্টে নিছিলাম আমরা। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ৫ মাসের ঋণ নিছি আমরা। যেহেতু ৫ মাসের ঋণ নিছি তাহলে ৫ দিয়ে গুণ, ১২ দিয়ে ভাগ। এতটুকু করার পরে আমাদের বের হবে ঋণের টাকা, যেটা হচ্ছে আমাদের ৳২,০০০। এটা যেহেতু আমার অনন্য ব্যয়, তো আগের যেই জমাব্যয় তথ্য আছে এটা থেকে যদি আমরা অনন্য ব্যয় ঋণের সুদ ৳২,০০০ বাদ দিই, তাহলে আমাদের বের হয় ৯২,৬০০। এই যে ৯২,৬০০ এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। বা গ নম্বরে আমাদের দেওয়া আছে যে নিট মুনাফা ৯২,৪০০ ধরে মালিকানা সত্ত্ব এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এটা মূলত আমাদের পরে বুঝতে পারছি যে এটা একটা আর্থিক বাস্তবায়নের পার্ট। আর্থিক বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমত আমাদের সম্পদ থাকে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অধিক সম্পদ এসব থাকার পরে তারপর আমাদের মালিকানা সত্ত্ব মোট দায় থাকে। তো যেহেতু আমাদের আর্থিক প্রবণের একটা পার্ট করতে বলছে, তো সুতরাং আমরা পার্ট কি করবো এবং আমরা নাম দেবো হচ্ছে আর্থিক অবস্থার প্রবণে আংশিক, এবং আগের মতো প্রতিষ্ঠানের নাম এবং তারিখ। তারপর আমাদের প্রথমে কি দিয়ে শুরু করা লাগবে? যেহেতু মালিকানা সত্ত্ব আমাদের আগে থাকে, মালিকানা সত্ত্ব আমরা শুরু করলাম। মালিকানা সত্ত্ব শুরুতে আমাদের কি থাকে? মূলধন। মূলধন যেটা আমাদের প্রতিষ্ঠানে রেওয়া মিলে সবসময় দেওয়া থাকে। রেওয়া মিলে আমাদের মূলধন দেওয়া আছে ৳২,০০,০০০। তো এটা আমরা লিখলাম প্রথমে ২,০০,০০০, এবং এটার সাথে প্রথমে কি, এর সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে তাহলে যোগ করা লাগে। এবং যদি কোনো নিট মুনাফা, তারপর অতিরিক্ত মূলধন যেহেতু নাই, তার মানে কি নিট মুনাফা, তারপরে সে নেট মুনাফা যদি থাকে যোগ করবো, নেট যদি থাকে বাদ দিব। নিট মুনাফা যোগ করলাম, নিট মুনাফা যোগ করার পর ২,৯২,৪০০। এরপর যদি কোনো উত্তোলন থাকে তাহলে বাদ দেওয়া লাগবে। উত্তোলন নগদও থাকতে পারে, পণ্য থাকতে পারে, বা আয়কর থাকতে পারে, গৃহ বীমা থাকতে পারে। এইসব যত উত্তোলন আছে সবগুলো যোগ করে আমরা ওই মূলধনের ওই অ্যামাউন্ট থেকে বাদ দিব। তো যেহেতু আমার প্রশ্নে উত্তোলন দেওয়া আছে রেওয়া মিলে কত, আমার রেওয়া মিলে উত্তোলন দেওয়া আছে ৳১৫,০০০। তো নগদ উত্তোলন এটা আমার ৳১৫,০০০। এবং আমাদের আয়কর আছে আমার রেওয়া মিলে ৳৫,০০০। এটা আমার কত? এই দুইটা আছে আমার উত্তোলন। দুইটা যোগ করে আমাদের হয় ৳২০,০০০ উত্তোলন। এই ব্যালেন্স থেকে আমাদের ৳২০,০০০ যদি বাদ দেই তাহলে আমাদের বের হয় ৳২,৭২,৪০০। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের অ্যামাউন্ট। পরের স্টেপ কি আমাদের? যেহেতু দায় বলতে বলছে আমাদের দায়, দায়ের মধ্যে প্রথমে আমাদের থাকে দীর্ঘমেয়াদী দায়, এবং আমাদের রেওয়া মিলে ছিল যে ৬% বন্ধকি ঋণ, ওই যে ৳৮০,০০০ সেটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় আমরা আগের মতো লিখলাম। এবং আমাদের এরপর স্টেপ হচ্ছে আমাদের চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমাদের রেওয়া মিলে দেওয়া আছে, রেওয়া মিলে ৩ নাম্বার এন্ট্রি দেওয়া আছে যে পাওনাদার। পাওনাদার কত দেওয়া আছে? ৳১,৮০,০০০। তো যেহেতু পাওনাদার, প্রদায় হিসাবে এগুলো সব আমাদের কি চলতি দায়। তো আমরা এগুলো লিখলাম। এবং এটা আমাদের বকেয়া সুদ ছিল আ ঋণের। তো খ নম্বরে আমরা যেটা বের করছিলাম ঋণের সুদ, ওই যে ১,৮০,০০০ কে আমরা ৬% করার পরে ৫ দিয়ে গুণ ১২ দিয়ে ভাগ করার পরে যেটা বের হয়েছে সেটা আমাদের ঋণের সুদ। যেহেতু সমন্বয় ২ বার যাবে। একবার আমরা এই বিশ্ববিদ্যালয়তে নিয়েছি, আরেকবার হচ্ছে আমাদের আর্থিক অবস্থা মেনে নিতে। ঋণের সুদ যেহেতু আমাদের খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা কি হয়? দায় হয়। চলতি দায় হয়। যেহেতু খরচ বকেয়া আছে, ঋণের সুদ আমার খরচ যেহেতু বকেয়া আছে, তার মানে এটা আমাদের জন্য চলতি দায়। এবং চলতি দায় যেহেতু আমরা চলতি দায় অপশন নিব, তাহলে কত? ৳২,০০০ আমরা দিকে লিখব। তাহলে পাওনাদার এবং ঋণের বকেয়া সুদ ২ টা মিলে হয় আমাদের ৳১,৮২,০০০ চলতি দায়, মোট চলতি দায়। তো চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, আর হচ্ছে গিয়ে আমাদের মালিকানা সত্ত্ব ব্যালেন্স যদি যোগ করি আমরা, তাহলে আমরা পাবো মোট মালিকানা সত্ত্ব এবং মোট দায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ৫,৩৪,৪০০।